সে তো আমার বোনকে 12 বছর ধরে তিলে তিলে মারছে। তাই আমি 12 বছর আগে তিলে তিলে মারতাম, তারপরে খুন করতাম। কিন্তু আমার পক্ষে তো এটা সম্ভব না, কারণ আমি তো তার মতো জানোয়ার না। আমি চাই আমার বোনকে সে খুন করে ফেলাইছে, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তার ফাঁসি চাই। রাজধানীর তোরাগে গৃহবধূ আসমা আক্তার রিমার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় 2 মাস পেরিয়ে গেলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই। পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের দাম্পত্য নির্যাতন ও পরকীয়াজনিত মানসিক চাপে মৃত্যু বেছে নিতে বাধ্য হয়েছেন রিমা। তবে মামলার ধীরগতিতে বিচার নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। চলতি বছরের 18 ফেব্রুয়ারি তুরাগের তারারটেক এলাকার একটি আবাসিক ভবনের 2য় তলার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় গৃহবধূ আসমা আক্তার রিমার ঝুলন্ত মরদেহ। ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে তুরাগ থানা পুলিশ। ঘটনার পর নিহতের বোন নাসরিন জাহান বাদী হয়ে রিমার স্বামী শরীফ হোসেন রনির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। পরিবারের দাবি, 2014 সালে বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে অশান্তি লেগেই ছিল। সংসারে ঝগড়া বিবাদ, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও ছিল নিয়মিত। তাদের 2 কন্যা সন্তান রয়েছে, কিন্তু সেই সংসারে শান্তি ছিল না বলেই অভিযোগ পরিবারের। সে পরকীয়ায় লিপ্ত থাকতো, প্রায় প্রতিনিয়ত আমার আপু একটার পর একটা ধরতো, কিন্তু শিকার যাইতো না, কখনোই শিকার যাইতো না। উল্টা এগুলা নিয়ে ঝগড়াঝাটি, ঝামেলা, মারধর। বিয়ের 12 বছর এবং বিয়ের 6 মাস পর থেকে সে আমার বোনের উপরে মানে অমানবিক অত্যাচার, শারীরিক বলেন, মানসিক বলেন, সব ধরনের অত্যাচার করতো। ইভেন সে ওপেনলি থ্রেট করতো। স্বজনদের ভাষ্য, ঘটনার আগের রাতে পরকীয়ার বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রিমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ। এমনকি রাত 2টা 15 মিনিটে রিমা ফোন করে বোনকে নির্যাতনের বিষয়টি জানান। 18 তারিখ দিবাগত রাত, ওই দিন হয় ওদের এই পরকীয়ার জেরে 1-2 দিন ধরে আমার বোনকে মারে, দপায় দপায় মারে, ঝগড়াঝাটি হয়। আমার বড় আপুর সাথে আমার বোনের সাথে রাত 2টা 15-তে কথা হয়। তখন আমার বোন বলে যে, আপু আমার পক্ষে আর সম্ভব না, আমি এর অত্যাচার আর সহ্য করতে পারবো না, আমি কালকে বাড়িতে চলে আসবো, আমি আর পারবো না, আমি যদি এখানে থাকি আমারে মাইরা ফেলবে। পরদিন সকালে পরিবারের সদস্যরা জানতে পারেন নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি। নিহতের বোনের দাবি, বছরের পর বছর নির্যাতন সহ্য করেও শেষ পর্যন্ত আর মানসিকভাবে ভেঙে পড়া সামলাতে পারেননি রিমা। সকালবেলা ওর আর কোনো কল আসে না। আমার বড় বোন ভাবছে যে সারা রাত ধরে ঝগড়াঝাটি করছে, মায়ের দৌড় খাইছে, হয়তো সে ঘুমায় রয়েছে, আচ্ছা ঘুম থেকে উঠলে কল দিবে। কিন্তু আমাদের কাছে যখন 9টা 25-এ কল আসে, তখন আমাদের এই বাচ্চাটা হচ্ছে কি ভিডিও কল দিয়ে ওর খালাকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় যে আম্মুর মৃতদেহ ঝুলে আছে। মায়ের এমন মৃত্যু ছোট্ট সন্তানদের জীবনেও তৈরি করেছে গভীর মানসিক ক্ষত। ঘটনার বেদনাদায়ক স্মৃতি তুলে ধরে কথা বলে রিমার মেয়ে সাইমা। বাবা একটা মেয়ের সাথে পরক্রিয়া করতো, বিভিন্ন মেয়ের সাথে, শুধু একটা না। তো একটা মেয়ের সাথে পরক্রিয়া করতো, এটা নিয়ে আমার মা ধরছে। এখন এটা নিয়ে ধরলে বাবার কি এটা নিয়ে ঝামেলা করতো। সকালে আমি ঘুমেছিলাম, বাবাকে দেখি বাবা মশারি থেকে বের হয়ে বলতেছে কি ওই রুমে গেছে, মায়ের রুমে গিয়ে এরকম দরজা একটু ফাঁক ছিল, এরকম হালকা একটু দেখে কি মা ঝুলন্ত অবস্থায় আছে। বলে সাইমা তোমার মা মারা গেছে, উঠো উঠো, এরকম করছে। আমি উঠছি, উঠে দেখি আমার মা এরকমভাবে আর কি আছে, ঝুলে আছে। একটা মানুষ যদি আত্মহত্যা করে সে তো উপরে ঝুলন্ত অবস্থায় থাকে। আমার মার পা একদম লাগানো ছিল, খাটের সাথে দাঁড়ানো ছিল, আর হরকা দেওয়া ছিল এই সাইডে। এখন বাবা এখান দিয়ে কি করছে কি ওই রুম থেকে বাবার ফোন নেয়, ফোন নেওয়ার পরে আপনার করে মানে ও পালায় যাচ্ছে আর কি। ফোন নিয়ে যাওয়ার সময় আমাকে বলে সাইমা আমাকে এখন পুলিশ ধরে নিয়ে যাবে, আমি পালাই। ঘটনার পর ভবনের দারোয়ানের বক্তব্যেও উঠে আসে নানা তথ্য। আমার আম্মা প্রথমে গেছে, আমার আম্মাকে আমি প্রথমে পাঠালাম যে আম্মা যায় একটু দেখো তো। আম্মা যায় দেখে যে ওই গলায় ফাঁস দিয়ে আছে, সামনের দরজা খোলা আছে, ওই যে বেডরুমের দরজা, ওই দরজাটাও খোলা। এটা বাইরে থেকেই দেখা যায়, আমরা বাসার মধ্যেও ঢুকিনি। তারপরে আমি গেছি, আমি যাই দেখি এই অবস্থা। রনি কিন্তু এখান থেকে ওই খালিকা অবস্থা ভিতরে ঢুকছিল,
ভিতরে ঢুকে ওই একটা শার্ট গায়ে দিয়ে আবার বাইরে চলে আসছে। কোন টাইমে চলে আসছে আমি তখন স্যারের কাছে ফোন দিতেছি, ম্যাডামের কাছে ফোন দিতেছি, এরকম এই ঘটনা দেখার পর ওই এখানে আসছে। আমি ডাকিয়েছি যে আপনি কোথায় যাইতেছেন, এখানে দাঁড়ান কথা, আমি বাইরে আছি কথা বলতেছি মোবাইলে, বাইরে আছি বলে ওই কোন সময় চলে গেছে আমি আর জানি না। অভিযোগ রয়েছে স্ত্রীর মরদেহ দেখেই বাসা থেকে পালিয়ে যান অভিযুক্ত স্বামী শরীফ হোসেন রনি। ভবনের নিচে রেখে যান নিজের ব্যবহৃত মোটরসাইকেল। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এদিকে ঘটনার 2 মাস পেরিয়ে গেলেও মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ পরিবারের। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে। আমাদের এখানে প্রতি মামলা তো হয় 2-1টা হয়। আমি নতুন আসছি, 12-13 দিন হইলো ভাই। আত্মহত্যা প্রয়োজন মনে হয়েছে না, ওরা এখন চাষির মনে হয় নাই, রিপোর্ট মনে আসে নাই। আত্মহত্যা প্রয়োজন 306 মনে হয়েছিল। মামলা রিপোর্ট যে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া যাবে না, চাষির হবে আত্মহত্যা প্রয়োজন, চাষির হবে 100%। রিপোর্টটা লাগবে, রিপোর্টটা আসে নাই জন্য ভাই। নতুন দায়িত্ব পাওয়া তদন্ত কর্মকর্তা জানান, তিনি মাত্র কয়েকদিন হলো এই কর্মস্থলে যোগ দিয়েছেন, তাই মামলার বিষয়ে এখনই স্পষ্ট কিছু বলতে পারছেন না তিনি। আমিও গতকালকে যোগদান করছি, ঠিক আছে। ওসি সাহেব 14 দিন হয়েছে, আমি এসে 2 দিন। এখন পর্যন্ত মামলাগুলো আমি মনে করেন যে সব থানার 84টা মামলা, তো আর অভিযুক্ত মামলা আছে মনে হয় 24টা। আমি এখন পর্যন্ত আয়ত্তে নিতে পারিনি। একদিকে পরকীয়ার অভিযোগ, অন্যদিকে দাম্পত্য কলহ ও নির্যাতনের অভিযোগ। সেই সংঘাতের পরিণতিতে প্রাণ হারান গৃহবধূ রিমা। আর এই মৃত্যুর পর অনিশ্চয়তায় পড়ে গেছে 2 সন্তানের ভবিষ্যৎ। তবে পরিবারের একটাই দাবি, রিমার মৃত্যুর সুষ্ঠু তদন্ত হোক, প্রকৃত দোষীর বিচার নিশ্চিত হোক। কিন্তু প্রশ্ন থেকে যায়, 2 মাসেও যখন তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই, তখন আদৌ কি বিচার পাবেন এই গৃহবধূ? মুজাহিদুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা।